আনবিলিভেবল। এই দেশে অনেকে এগুলা বের হয়ে ঘটছে, বলছে যে আমি মরলাম না কেন, আমাকে এই মেরে দেশে ফেলো। কেন এটা ঘটলো মানে আমি জানি না, এটা কিভাবে সম্ভব। 600টা মানুষ গুম হয়ে গেছে, এটা কোনো কথা? তাদের পরিবার জানে না তারা কোথায়? আপনি ওই মেয়েটার কান্না দেখছেন, যে ছোট মেয়েটা তার বাবার কথা বলে বারবার চিৎকার। আই এম সরি, আমি আসলে এতটা ক্যাম্পাসে ছাত্র রাজনীতি কিন্তু অনেক জায়গায় নিষিদ্ধ করা হচ্ছে। জি। এই ছাত্র রাজনীতি কি আসলে থাকা উচিত কি উচিত না, আপনার মতামত কি? আমার আসলে আমি এই বিষয়টা নিয়ে এখন নো কমেন্টস বলতে চাই, এটাও একটা উত্তর। কারণ এই বিষয়টা নিয়ে এখনো তো অনেক কিছুই মীমাংসিত হওয়া বাকি। কারণ দেখেন ঢাকা কলেজের হলগুলা থেকে এখনো হাজার হাজার অস্ত্র বেরোচ্ছে। এটা কিভাবে ঢুকছে? ছাত্র রাজনীতির নাম ধরে তো ঢুকছে। এখন আমি এটার পক্ষেও কিভাবে বলবো এই টাইমে, এটার বিপক্ষেও কিভাবে বলবো? আবার এটাও তো সত্যি 1971 যে আমরা স্বাধীনতা পাইছিলাম সেটার জন্য ছাত্র রাজনীতির একটা বড় ভূমিকা ছিল। এখন বুঝতে পারতেছেন ডিলেমাটা কোন জায়গাটায় হইতেছে। সো এটা কিন্তু রাইট টাইম না, এই আমি মনে করি। এই আলোচনাটা ছাত্র জনতা আমরা প্রত্যেকেই একসাথে একটা সময় নিজেরাই ডিসিশন নিতে পারবো, সঠিক ডিসিশন নিতে পারবো যে কোথায় করা উচিত, কোথায় করা উচিত না। আমরা আসলে একটা স্টেটে ছিলাম, যে স্টেটটা ছিল মাফিয়া স্টেট, যে স্টেটটা ছিল এটা গুন্সদের স্টেট। অনেক গুরু গম্ভীর আসলে কনভারসেশন আমাদের হ্যাঁ। হয়েছে। আমরা একটা র্যাপিড হ্যাঁ, ফায়ার প্লিজ। করতে চাই, গেম খেলতে চাই। সেটা হচ্ছে ধরেন আমাকে যদি আপনি জিজ্ঞেস করতেন যে বান্না ভাই, আমি বলতাম ইকুয়ালস টু সাহসিকতা। সাহসিকতার পরিচয় দিয়েছে, যদিও আপনি নিজের সুনাম শুনতে একদমই পছন্দ করেন না, সেটা আমি প্রথমেই বুঝে গেছি। তবে তারপরেও আমি আপনাকে কিছু ব্যক্তিত্বের নাম বলবো, আপনি তাদের একটা বিশেষণে বিশেষায়িত করবেন। হ্যাঁ বলেন। আচ্ছা, সুলাইমান সুখন। গণহত্যাকারীর দোসর। প্রীতম হাসান। চুপচাপ, অনেক গান বানাও। নায়ক ফেরদৌস। গণহত্যাকারীর দোসর। তৌহিদ আফ্রিদি। গণহত্যাকারীর দোসর নাকি অনেক স্মার্ট? আই ডোন্ট নো। ওভার স্মার্ট? আই ডোন্ট নো অ্যাকচুয়ালি, আমি আসলে ওর নিয়ে কমেন্টস করতেই রাজি না। মানে আমার কাছে মনে হয় না যে আমার কমেন্টের যোগ্য। ফারাজ করিম। আপনি আপনার ফ্যামিলি মেম্বার সবাইকে নিয়ে এসে একটার পর একটা লাইভ করেন, আমরা ভালো এনজয় করতেছি। ম্যাক্সিয়াম। হি ইজ মাই ব্রো, হি ডিড, মানে অনেকে অনেক কথা বলতে পারে নাই, ও বলছে। সাফা কবির। ফ্যান্টাস্টিক, শি ডিড হার পার্ট, মানে একদম পরের দিনই ও যে সংসদ ভবনে দাঁড়াইছে, আমি বলতে পারবো না এটা। জোশ। চঞ্চল চৌধুরী। চাটুকার, নিজেকে শিল্পী বলে কিন্তু মানুষ হিসেবে জঘন্য রকম। চমৎকার। তো ওনার হিপোক্রেসি একটু অফ করা উচিত বলে আমার কাছে মনে হয়। যে আমরা আপনাকে রেসপেক্ট করি, আপনাকে আমরা ভালোবাসি একজন শিল্পী হিসাবে, তো ওইটাই করতেন। আপনি যে কথাটা এখন বলতেছেন আপনি ওইটাই করতেন প্লিজ। আপনাকে আমি ওনার ফ্যান লিটারেলি ম্যান। আমি আসলে বুঝাতে পারবো না আসলে, এই কথাটা উত্তরটা অনেক বড় হয়ে যেতেছে। আমি আসলে ওনার ফ্যান, কিন্তু থাকতে পারলাম না আর কোনোভাবে ফ্যান। আমাকে ওনাকে নিয়ে লিখতে হইলো, আমাকে ওনাকে নিয়ে বলতে হইলো। কেউ ভুলের ঊর্ধ্বে না, উনিও ভুলের ঊর্ধ্বে না, আমিও না, এটা আমি জানি। কিন্তু উনি আবারও কেন শিল্পী সত্তা টেনে নিয়ে আসলেন? উনি 171 জন যে বিশিষ্ট নাগরিক ডক্টর মোহাম্মদ ইউনূসের এগেনস্টে স্টেটমেন্ট দিয়েছিলেন, তার মধ্যে তো ওনার নাম আছে। উনি তো তখন প্রতিবাদ করেন নাই, না আমি এটার মধ্যে ঢুকতে চাই না, আমি তো শিল্পী। উনি এটা বলতে পারতেন। আই ডোন্ট নো, মানে আরো অনেক কিছু মানে আছে, আমি অনেক কিছু বলতে পারি, দর্শক জানে আসলে। ডক্টর মোহাম্মদ ইউনূস। উই লাভ ইউ স্যার, জাস্ট প্লিজ আমাদের সেভিয়ার হন। আল্লাহর তরফ থেকে হয়তো আপনি আসছেন আমাদেরকে সেভ করার জন্য, জানি না সময় বলে দিবে, কিন্তু আপনি ফেল করলে অনেক বড় একটা ধাক্কা খাবো। আপনার ফেল করা যাবে না। সাবেক প্রধানমন্ত্রী। গণহত্যাকারী। সাবেক বিচারপতি মানিক। জোকার।
মাশরাফি বিন মুর্তজা। একটা সময় অনেক ভালোবাসতাম, ক্যাপ্টেন বাংলাদেশ ছিল তো। চুপ ছিলেন উনি, অবৈধ নির্বাচনে অংশগ্রহণ করছেন পরপর 2বার এবং 2বার এমপি হয়েছেন, গণহত্যাকারী দোষর। ওবায়দুল কাদের। কাকের আওয়াজ লাগবে তো, পিছনে কয়েকটা কাকের আওয়াজ দিয়ে দিন তো। কাউয়া, গণহত্যাকারী দোষর। জুনায়েদ পলক। ও মাই গড, হি ইজ সো গুড ইন মিথ্যা কথা যে কেমনে কইতে হয় ভাই, আনবিলিভেবল। হি ইজ সো বুলশিট। মানে গণহত্যাকারী দোষর তো বটেই, মানে উনি বা ওনার লোকজন ইন্টারনেট নিভাই দিয়া, বা এটাকে বলা হচ্ছে ইন্টারনেট অফ করে দিয়ে গণহত্যা চালাইছে। আপনি বুঝতে পারতেছেন? সালমান মুক্তাদির। রেসপেক্ট রেসপেক্ট রেসপেক্ট। সালমান এফ রহমান। যেটা বলতে চাইছি সেটা বলবো না। আপনি বলতে পারেন, না না না, এটা বলবো বাক স্বাধীনতা আছে। না, বাক স্বাধীনতা থাকলে ওরকম ওটা অনেকগুলো ট্যুর দিতে চাইতেছি, ট্যুর দিয়ে দিন তো। ব্যাক ধর না, ট্যুর দিয়ে দিন অনেকগুলো। সর্বশেষ ডিবি হারুন। টুনটুনি। এই যে আন্দোলন এবং আন্দোলন পরবর্তী সময়ে গণমাধ্যমের ভূমিকাটা কেমন ছিল আপনার মতে? এবং এখন তো অনেক ভুইফোর সংগঠন গজাচ্ছে, তো সেক্ষেত্রে আপনার মতামত কি? শুধু সংগঠন না, ভুইফোর মানুষও জন্মাচ্ছে। মানে অনেক, মানে কি বলবো, মিডিয়া বুদ্ধিজীবী, মিডিয়া টাইকুনস দেখতে পাচ্ছি। অনেক ফেরি টেলের গল্প তারা একসময় বানাইছেন, তাদেরকে দেখতে পাচ্ছি। বড় বড় পত্রিকা, বড় বড় মিডিয়া হাউসের একদম তারা ফ্রন্ট পেজে নিয়ে আসতেছে তাদেরকে। মানে পুনর্বাসন প্রক্রিয়ার একটা অংশ দেখতে পাচ্ছি আমরা। যে দর্শক বুঝতে পারতেছেন মনে হয় যে আগের 16 বছরে তারা কিছু করতে পারে নাই, তারা একদমই সরকারের কাছের লোক ছিল। এখন তাদের বড় বড় কথা আপনার বিভিন্ন জায়গায়, এটা করতে হবে, ওটা করতে হবে, এটা করা উচিত, এটা করা উচিত। 16টা বছর আপনি লাভের গুড় খাইছেন স্বৈরাচারের, শত শত কোটি টাকার আপনার বিজনেস করছেন। তখন আপনাদের এইটা করতে হবে, ওইটা করতে হবে, এটা দরকার, ওটা দরকার কই ছিল? যেটা বলতেছেন সেটা কিন্তু প্রয়োজন আছে, আমি বলতেছি না যেটা বলতেছেন সেটা অপ্রয়োজনীয়, সেটা অবশ্যই প্রয়োজন আছে। কিন্তু এত বছর ধরে তো আপনি একদম গভর্নমেন্টের কাছে ছিলেন, আমরা তো দেখছি। আপনি বলতেন আমাদের পার্সোনাল রিলেশনশিপ আছে, আপনারা এটা শো অফ করতেন। এবং আপনারা ওই সময় স্বৈরাচারীর সাথে আপনাদের কি পার্সোনাল রিলেশনশিপ আছে, কি ধরনের পার্সোনাল রিলেশনশিপ আছে, সেটা তো আপনারা শো করছেন আমাদের সামনে। এবং সেটা নিয়ে আপনারা অ্যাডভান্টেজ দিচ্ছেন, ফায়দা নিচ্ছেন। আরে আমি বড় ভাই ব্রো। সো এখন কেন 16 বছর পর এসে মনে হইতেছে এখন এখন আপনার পার্টিসিপেট করতেছেন যে এটা ঠিক আছে করেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যে ভাব ধরতেছেন যে আমি স্বৈরাচারীর পতন চেয়েছিলাম, বিষয়টা কিন্তু তা না। বিষয়টা হলো যে আপনি যে ভণ্ডামি করতেছেন এটা কিন্তু আমরা দেখতেছি। এবং আপনি এখন হয়তো আপনার নাম বলতেছি না, কিন্তু আপনি যদি বাধ্য করেন, আপনারা যদি বাধ্য করেন, আমার মতো আরো শত শত ছেলে আছে এই মিডিয়াতে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে কাজ করে, তারা আপনাদের নাম বলা শুরু করবে। এখনো সাবধান হন, তওবা করেন, সুন্দর করে করে ভদ্রভাবে সুন্দরভাবে সাধু সাজার চেষ্টা করেন না, হিরো হওয়ার চেষ্টা করেন না। ডাউন থাকেন, সত্যি কথাটা বলেন, সুন্দর করে কথাটা বলেন, অনেস্ট কথাটা বলেন, আমরা ট্রাই করবো আপনাদেরকে হেল্প করতে। কিন্তু যদি হিরো হওয়ার ট্রাই করেন না, তাহলে এটা কিন্তু ভালো হবে না। এখানে কেউ হিরো হওয়ার সুযোগ নেই। এখানে বারবার বলছি, হিরো কারা? হিরো হচ্ছে ওই জেনারেশন, দিস জেনারেশন। হিরো হচ্ছে আমাদের মুগ্ধ ভাইরা, আমাদের আবরার ফাহাদ ভাইরা, আমাদের সাইদ ভাইরা, আমাদের বোনেরা, আমাদের ভাইয়েরা যারা আজকে পৃথিবীতে নাই, আমাদের ফারহানেরা যারা পৃথিবীতে নাই, এবং যারা এখনো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। কেউ পঙ্গু হয়ে গেছে, কেউ অন্ধ হয়ে গেছে, কেউ কানে শুনতে পায় না, কারোর পা নাই, কারোর হাত নাই। দে আর দ্য হিরোস, উই আর নাথিং। আমরা তাদের সামনে কিচ্ছু না।
সো ওই হিরোদের পাশে আপনি যদি নিজেরা দাঁড় করানোর চেষ্টা করেন না ভাইয়া, দিস ইজ ভেরি স্যাড। আপনার জন্য আসলে করোনা হয়, এর বেশি কিছু না ভাইয়া, বড় ভাই কইরেন না এগুলো আপনারা। এত বছর ধরে 16 বছর ধরে যেই মানুষগুলো এতটা চরম খারাপ সময়ের মধ্যে দেশ থেকে হোক দেশের বাইরে থেকে হোক, বুঝতে হবে কিন্তু দেশের বাইরে থেকেও কিন্তু অনেক মানুষ ফাইট করছে, অনেক প্রবাসী ফাইট করছে, এবং তাদের কথায় আমরা জেগেছিলাম, আমরা ঘুমাই নাই। অনেকগুলা নাম আছে, অনেকগুলো সাইবার ফাইটার আছে, সাইবার যুদ্ধ আছে। এখন তারা জিজ্ঞাসা করেন আপনি কি শাহবাগে নামছিলেন, বা আপনি কি 10 নম্বরে গেছিলেন, আপনি কি অমুক জায়গায় গেছিলেন, আপনি কি শনির আখড়ায় গেছিলেন মিছিল করতে? ভাই তারা মিছিল তৈরি করতে হেল্প করছে, লক্ষ লক্ষ কোটি কোটি জনতার মিছিল তৈরি করতে তারা এতদিন জনগণকে প্রস্তুত করছে। দে আর দ্য সাইবার ফাইটার্স। ওই সাইবার ফাইটাররা যারা দেশের বাইরে, যাদের জীবন রিস্কে, তাদের বোনদেরকে, অনেক সাংবাদিক আছে যাদের ভাইকে, বোনকে, পুরো ফ্যামিলিকে নিষ্পেষিত করা হয়েছে, ফ্যামিলিকে যন্ত্রণা দিয়ে মারে ফেলা হয়েছে, যন্ত্রণার উপর যন্ত্রণা দিয়েছে 16 বছর। তারা তাদের জীবন বাঁচানোর জন্য দেশের বাইরে চলে গেছে, ফাইট করে গেছে। কিন্তু বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেরা 18 তারিখে যদি রিভোল্ট না করতো, ওইটা ছিল সুপার ফাইট ব্যাক। দে ডিড অ্যামেজিং জব। যখন ঢাকা ইউনিভার্সিটিতে ক্র্যাকডাউন হলো, বিভিন্ন ইউনিভার্সিটিতে ক্র্যাকডাউন হলো, তারপরে প্রাইভেট ইউনিভার্সিটি ঘুরে দাঁড়াইছে। সেই ফাইটটা তো ইম্পর্টেন্ট, বলতে হবে তো। অ্যামেজিং জব। তারপরে আসেন ঢাকা সরকারি ইউনিভার্সিটিগুলো যেটা করছে, স্কুল কলেজ কে করে নাই? কোনো গৃহিণী, কোনো বাবা, কোনো চাচা, কোনো নানা, কোনো দাদা করে নাই, সবাই করছে। সব বয়সী মানুষ রাস্তায় নেমে গেছিল, সবাই নেমে গেছিল। কেউ কাউকে ইয়া করছে, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান বলে আলাদা করছে? একসাথে যুদ্ধ করছে, একসাথে ফাইট করছে, একসাথে প্রতিবাদ করছে। প্রবাসীদের কথা বলে গেলে হবে? যারা এভিডেন্স, ওরা কি ব্যাকবোনটা আমাদেরকে দিছে, কি শক্তিটা দিছে যে দিব না টাকা, দেহি তুই কইতে অস্ত্র কিনস। আপনি তো একটা স্ট্যাটাসও দিয়েছেন যে ডেফিনেটলি আমি বলছি তাদেরকে স্যার বলতে হবে। আমি স্যার বলার কথাটা অনেক, দেখেন তাদের, আমি বলছি এয়ারপোর্টে তাদের স্যার বলতে হবে। আমি এটা লিখছি অনেকগুলো আলোচনার মধ্যে একটা আলোচনা, আর আমিও এটা আবিষ্কার করি না এই কথাটা, আগে বলে নিচ্ছি। এটা একটা জায়গা থেকে আমি পাইছি, আমার কাছে মনে হয়েছে কথাটা সুন্দর, লেখা উচিত, লিখছি। কিন্তু আমার কাছে আশ্চর্য সুন্দর লাগছে, সবচেয়ে সুন্দর যে জিনিসটা লাগছে, প্রবাসী ভাইরা এসে আমার পোস্টের নিচে লেখা শুরু করলো, আমাদেরকে স্যার ডাইকেন না, শুধু একটু ভালো ব্যবহার করেন। আরেকটা জায়গা আছে কিন্তু বড় সেক্টর, এটা বাদ দিয়ে দিতেছিলাম, বাংলাদেশ আর্মি, বাংলাদেশ এয়ারফোর্স, বাংলাদেশ নেভি। তারা কি গুলি চালাইছে জনগণের উপরে? চালায় নাই। তাদেরকে স্যালুট দিতে হবে না আলাদা একটা? তাদেরকে আলাদা একটা স্যালুট দিতে হবে যে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনারা জনগণের কথা শুনছেন, জনগণের কথা ভাবছেন, আপনার ভাইটার কথা ভাবছেন। আপনার আমার মতো করে হয়তো, আমি হয়তো আয়নাঘরের ওই গল্পটার কথা বলার সময় যখন ইমোশনাল হয়ে গেলাম, হয়তো আপনারা ওইভাবেই ভাবছেন। সম্প্রতি নির্মাতাদের থেকে শোনা যাচ্ছে যে তারা হচ্ছে ছবিতে যে সেন্সর পদ্ধতি সেটা বাতিল করার একটা মোটামুটি আন্দোলনই তুলছে বা বলছে, বাতিল করার জন্য বলছে। তো মিডিয়া এবং গণমাধ্যমে আসলে কি কি সংস্কার প্রয়োজন আপনার মতে, এবং এই প্রথাটা কি আসলে আপনি পক্ষে নাকি বিপক্ষে? কোন? আমি এটার পক্ষে, সার্টিফিকেশনের পক্ষে। আমি সেন্সরের পক্ষে কোনোদিন ছিলামও না। কারণ সেন্সর মানেই হইতেছে যে কাইটা কুইটা ফালাই দিব, তোমার যা বলতে চাও। এটাও তো একটা আসলে উচিত না। আবার এটাও উচিত না যে আমার বাক স্বাধীনতা আসছে, আমি যা খুশি তাই বলে দিব, যেটা অনেক কি বলবো, দেশের জন্য ক্ষতি হইতে পারে, হার্মফুল হইতে পারে দেশের জন্য। কথাটা বুঝেন, ইন্ডিভিজুয়াল হার্মফুল হইতে পারে। একটা মানুষ যদি গণহত্যা করে, আমি তারা গণহত্যাকারী বলবো না। ধরেন যে মানুষটা ধরেন কৃষি মন্ত্রণালয়ে কাজ করে, দলেরই লোক, আর যে মানুষটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কাজ করে, এই দুজনের মধ্যে কিছু পার্থক্য আছে। কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যে একজন ফোর্স, তার হাতে পিস্তল আছে, মারণাস্ত্র আছে। কৃষি মন্ত্রণালয়ে যে আছে তার কাছে মারণাস্ত্র নেই। দুইটা কিন্তু ডিফারেন্স, অনেক পাওয়ারফুল। কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে ফোর্স, তাকে অনেক রেসপন্স। আপনি দেখছেন না, ভিডিও দেখাইতেছে, স্যার একটারে গুলি করি স্যার, ওইটা মরে যায়, তারপরে বাকিগুলো দাঁড়ায় থাকে, স্যার বাকিগুলো আসে। এইটা স্যার খুব ভয়ঙ্কর স্যার, এটা কি এমনি সম্ভব, এটা কেমনে ঠেকাবো? এই যে দেখাইতেছে, তার পাশে দাঁড়ায় দেখতেছে। কোন দেশে ছিলাম ভাই? আল্লাহ, আমি কষ্টে হাসতেছি। মানে কিভাবে সম্ভব এটা? মানে এটা হাউ ক্যান, মানে একটা মানুষ কিভাবে এটা মেনে নিতে পারে যে গুলি করি স্যার, পইরা যায় একটা, ওইটা থাকে স্যার, বাকি গুলি যায় না স্যার? এটা কোনো কথা? সারা দেশের মানুষ দেখছে এটা, এটা কোনো কথা হইতে পারে? একটা মানুষ আপনি গুলি করে ফেলা দিয়েছেন, মরে গেছে, বাকিটা যাইতেছে না, এটা আপনার কাছে টেনশন। যারে মারলেন তার জন্য একটু টেনশন হলো না?
এই আন্দোলনের শহীদদের কি পূর্ণাঙ্গ তালিকা খুব দ্রুত করা উচিত? ইনশাল্লাহ সেটা তো চেষ্টা করতেছে, আমরা তো দেখতেছি তারা দে আর ডুইং দেয়ার বেস্ট। কেননা বেশিরভাগ কালকে যেটা দেখতেছিলাম সার্জিস এবং হাসনাত এবং আমাদের নতুন যে স্বাস্থ্য উপদেষ্টা উনি বলতেছিলেন যে বেশিরভাগ হসপিটালের রেজিস্টার খাতা নিয়ে যাওয়া হয়েছে, সিসিটিভির ফুটেজ ডিলিট করে দেওয়া হয়েছে। সো দিস ইজ ভেরি অ্যালার্মিং। তো না, আপনি আসলে কিভাবে নিরূপণ করবেন যে কত মানুষ আসলে মারা গেছে? আমরা এখন বলতে পারি 50,000 মারা গেছে, তো হইল না। বলতে পারি 50 জন মারা গেছে, এটাও হইল না। এখন একটা আন্দাজ করা হইতেছে, যেমন জাতিসংঘ বলছে 660 বা সামথিং প্লাস, 650 সামথিং, এবং 33,000-এর মতো আহত। এখন 33,000-এর মতো প্লাস আহত, 11,000-এর উপর গ্রেফতার প্লাস নিখোঁজ, এরকমই তো আলোচনা হচ্ছে। আদৌ কি এই সংখ্যা আরো বেশি কিনা আমার তো সন্দেহ হয়। আমরা আশা করি খুব দ্রুত এই সংখ্যা, আমি আশা করি এই সংখ্যা কমবে, এই সংখ্যাটা যেন সত্যি না হয়, এই সংখ্যাটা যেন অনেক কম হয়। একদমই তাই, একদম এটা আশা করি। কিন্তু আমাদেরকে তো অন্ধকারে রাখা হয়েছিল, এটা তো কেমনে বলবো? কেন অন্ধকার করলেন আপনি? কেন আপনি আমার ইন্টারনেট কেড়ে নিলেন, আমার অধিকার কেড়ে নিলেন? নিয়ে কেন আপনি কি করছিলেন? এখন তো জানতে হবে জনগণের। বাংলাদেশের জমিনে যেন আর কেউ দানব হয়ে উঠতে না পারে কোনো সরকার। প্লিজ এই ব্যাপারে যেন আমরা সব সময় সচেষ্ট থাকি, যেই আসুক দানব হওয়ার কোনো সুযোগ দেওয়া যাবে না। আর আমার কথা হইতেছে যে দেশটার একটা সুযোগ আসছে আমাদের সামনে, একটা সুন্দর সুযোগ আসছে, একটা সুন্দর বাংলাদেশ দেখার। আমরা বিদেশের সুন্দর সুন্দর দেশ দেখে আফসোস করতে চাই না, বাংলাদেশকে নিয়ে সারা ওয়ার্ল্ডের সামনে পতাকাটা নিয়ে দাঁড়ায় বলতে চাই দেখো আমাদের দেশটা অনেক সুন্দর। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিয়ে আপনার কি কোনো কাজ করার, ভবিষ্যতে কোনো কাজ করার ইচ্ছে আছে? হ্যাঁ, অবশ্যই ইচ্ছা আছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যত ধরনের আন্দোলন বাংলাদেশে, যে এটাকে আসলে শুধু একটা ট্যাগ দিয়ে আমি আটকাতে চাই না, আমি বলতে চাই একটা গণবিস্ফোরণ, গণ আন্দোলন। এই গণ আন্দোলনে শহীদদের নিয়ে কাজ করা, অলরেডি আমি স্ট্যাটাস দিছিও যে আমি শহীদদের নিয়ে আমি আবরার ফারাদকে নিয়ে কাজ করতে চাই, আমি মুগ্ধকে নিয়ে কাজ করতে চাই, আমি সাইদ ভাইকে নিয়ে কাজ করতে চাই, আমি ফারহানদেরকে নিয়ে কাজ করতে চাই। আমি জানি না আমি আল্লাহ আমাকে সব তৌফিক দিবেও কিনা, তা আছে না যে এটা তো আল্লাহর ইচ্ছা, সবকিছু হয় না আসলে, চাইলেও সবসময় কিছু হয় না। সিচুয়েশনের উপর ডিপেন্ড করে, আমার সুস্থতার উপরে, আমার মানসিক অবস্থানের উপরে, আমার পারিবারিক অবস্থানের উপর, অনেক কিছু পারিপার্শ্বিক অনেক কিছুর উপর নির্ভর করে। কিন্তু সিনেমাটা যদি বানাই, মানে যেই সিনেমাই বানাই, আমি সিনেমাটা বানাতে চাই এমনভাবে যাতে মানুষ ইতিহাসের একটা দলিল হয়ে থাকে, যে অ্যাকচুয়ালি মিথ্যা না, অ্যাকচুয়ালি বাড়ায় চারায় বলবো না, কেন বাড়ায় চারা বলার প্রয়োজন নাই। যা ঘটছে যেটা যদি দেখাইতে পারি ঠিকঠাক মতো, কিছুটাও যদি সত্যটাই দেখাইতে পারি, তাইলেই ইনাফ আমার কাছে মনে হয়। একটা দলিল বানাইতে চাই, এমন কিছু করতে চাই যেটাতে মানুষের আসলে পরবর্তী জেনারেশনে দেখে বলবে। যেমন কথার কথা আমি বলতেছি, জহির রায়হানের সিনেমাগুলো আমরা যখন দেখি, আমরা তো ওইটাকে দলিল হিসাবে কাউন্ট করি, মুক্তিযুদ্ধ দলিল হিসাবে। স্টপ জেনোসাইড দেখে আমরা দলিল হিসাবে কাউন্ট করি না। সো এরকম দলিল যদি করতে পারি, আল্লাহ যদি সেই ক্ষমতা দেয়, শক্তি সামর্থ্য এবং সেই মানসিক দৃঢ়তা দেয়, তাইলে হয়তো করব, অবশ্যই করতে চাই। দেশের জন্য কিছু করতে চাই যেখানে আসলে ইতিহাসটা সংরক্ষিত থাকবে। সেটা আমাদের 1971-এর মহান মুক্তিযুদ্ধ, সেটা 2024-এর দ্বিতীয় মুক্তিযুদ্ধ, যাই বলেন, সব জায়গাতেই আসলে কন্ট্রিবিউট করতে চাই। আমরাও চাই আপনি নতুন নতুন সুন্দর সুন্দর কাজ আমাদেরকে উপহার দিন। থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক, এই ছিল দ্য টক রুমের আজকের আয়োজন। আগামী পর্বে আবারও কোনো নতুন অতিথি নিয়ে আমরা কিন্তু হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।